শিক্ষার্থীদের বিক্ষোভ, কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান বিএনপির, দল থেকে 4 জন বহিষ্কার। 5 আগস্টের পর ধর্ণা দেওয়ার পরও ব্যবসায়ীদের থেতলে মারছে বিএনপি, অভিযোগ এনসিপির। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত থাকার ডাক। ঋণ জালিয়াতি করে অর্থ আত্মসাতের মামলায় কারাগারে আবুল বারকাত। ব্যাংক খাত ধ্বংসের কারিগর আখ্যা রাষ্ট্রপক্ষের, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি আসামি পক্ষের। দুর্নীতি আর ভুলে ভরা মেগা প্রকল্পের ব্যয় কমিয়ে চলছে নকশা পরিবর্তন, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। সময় মতো বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। এবং ফেনীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন, দুর্ভোগে লাখো মানুষ। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ, বসতবাড়ি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার পর উল্লাসের ঘটনায় এ পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে মূল অভিযুক্ত মাহিন 5 দিন ও রবিনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরিবার বলছে ভাঙারি ব্যবসার ভাগ না দেওয়ার কারণেই খুন করা হয়েছে সোহাগকে। পুলিশও বলছে ব্যবসায়িক বিরোধের জেরে হত্যাকাণ্ড। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এমন নৃশংসতায় হতবিহ্বল মানুষ। নিহতের পরিবার বলছে ভাঙারি ব্যবসার শেয়ার চেয়েছিল হত্যাকারীরা, রাজি না হওয়ার কারণেই সোহাগকে খুন করা হয়। এমন কিছু তারা প্রস্তাব জানায় আমার মামাকে, তার যে প্রতিষ্ঠান সেটাও তাদের নামে দিতে হবে, যদি না দেয় তাহলে আমার মামাকে মেরে ফেলবে। এটাই হচ্ছে আমার মামার মূল মৃত্যুর কারণ। এই যে কাজটা হয়েছে পুরো পরিকল্পিতভাবে হয়েছে এবং তারা দলে 50 জন ছিল। আমার মামা অনেক কষ্ট পাইয়া মারা গেছে। আমার 2টা ভাই একটা ভাই একটা বোন এতিম হয়েছে। ওনারা চাইছে যে আমার বাবার কষ্টের টাকা দিয়ে এই ঘোড়ার দোকানটা যেতে ওনাদের নামে করে দেয় এবং এই বিনিময়ে 2 লাখ টাকা চাঁদা চাইছে প্রত্যেক মাসে। আমরা আমার বাবার হত্যার বিচার চাই। ভাই হত্যার বিচার চেয়ে রাজধানীর কোতোয়ালি থানায় 19 জনকে আসামি করে মামলা করেছেন বোন মঞ্জু আরা বেগম। পুলিশ বলছে ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড। এলাকায় ভাঙারির ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে আর কি ওদের ভিতরে গ্যাঞ্জামটা তৈরি হয়েছে। 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মঈন এবং তারেক নামে 2 জনকে। তারেকের কাছ থেকে একটা অস্ত্র উদ্ধার করছে, অবশ্য সেনাবাহিনীর সহযোগিতায়। তাদেরকে রিমান্ড নেওয়া হয়েছে, একজনের 5 দিনের, একজনের 2 দিনের। এখন পর্যন্ত পলাতক আসামিদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। মিডফোর্ড রোডে ভাঙারি পট্টিতে ব্যবসা করতেন নিহত সোহাগ। তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হত্যার প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসান মাহিনও যুবদলের নেতা পরিচয় দিয়ে থাকেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িত 4 নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার রাতে বহিষ্কারাদেশ দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপির অঙ্গ সংগঠন 3টি। সোহাগ হত্যা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য কালু এবং চকবাজার থানা ছাত্র দলের সদস্য সচিব অপু দাসকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে মুঠোফোনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এসব ঘটনার বিরুদ্ধে 0 টলারেন্স অবস্থান দলের। জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে 0 টলারেন্সে আছে। এফআইআর এর কাগজটা হাতে পেয়েছে। যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে, 4-5 জন দেখা গেছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি যাতে তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য। কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনারও দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতির আমরা দেখতে পাচ্ছি। 5 আগস্টের পর ধর্ণা দেওয়ার পরও ব্যবসায়ীদের থেতলে মারছে বিএনপি। এমন মন্তব্য করে এনসিপি নেতারা বলেন, দেশবাসী নতুন স্বাধীনতা পেলেও একটি দল ভাবছে তারা চাঁদাবাজি ও লুটপাটের স্বাধীনতা পেয়েছে। এ সময় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত থাকার ডাক দেন তারা। যশোর ও খুলনায় পদযাত্রা ও সমাবেশে এনসিপি নেতারা আরও বলেন, বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনাকারীরাই ষড়যন্ত্রে লিপ্ত।
দেশ গড়ার প্রত্যয়ে পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা। 11তম দিনে যশোর ও খুলনায় হয় জুলাই পদযাত্রা। শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে খুলনা নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয় পদযাত্রা। তেঁতুলতলা ঘুরে আবারও একই স্থানে শেষ হয়। পরে বৃষ্টির মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন 5 আগস্টের পর বিএনপির কাছে ব্যবসায়ীরা ধর্ণা দিলেও তাদের থেতলে মারছে দলটির নেতাকর্মীরা। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিবেক বোধ জাগ্রত করুন। জনাব তারেক রহমানকে বলবো, যদি আপনি 80 বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখে তাহলে আপনি ভুল করছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব, আপনার এই তরুণ প্রজন্মকে বুঝুন। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে, কারণ তারা আমাদেরকে বুঝে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে একটি দল ভাবছে তারা চাঁদাবাজি লুটপাটের স্বাধীনতা পেয়েছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে, চাঁদাবাজের স্বাধীনতা পেয়েছে। যদি ভেবে থাকেন লুটপাটের স্বাধীনতা পেয়েছেন, খুবই ভুল ভাবছেন। ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে নেমেছিল, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একইভাবে রাজপথে নামতে হবে। এর আগে জুমার নামাজ শেষে যশোর রেল রোড এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে শহরের 0 পয়েন্ট মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ অভিযোগ করেন, বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনাকারীরাই ষড়যন্ত্রে লিপ্ত। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এর আগে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করে এনসিপি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। এ সময় দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি জানান এনসিপির নেতারা। অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি বিএনপির। নেতারা বলছেন, ভোটের দিনক্ষণ ঠিক হলেই দেশে চলমান সংকটের সমাধান সম্ভব। তারা বলেন, ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচন চায় বিএনপি। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেলে দেশে স্থিতিশীলতা ফিরবে বলেও মত তাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন বিএনপি নেতারা। নানা সংকট, শঙ্কা, সংস্কার প্রস্তাব সবকিছুর কেন্দ্রবিন্দু এখন জাতীয় নির্বাচন। রাজনীতিকদের মতে দেশের চলমান সংকটের সমাধান হতে পারে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন কবে হবে তা নিয়ে মতপার্থক্য আর যুক্তিতর্কে সরগরম রাজনৈতিক অঙ্গন। তথ্য প্রযুক্তিগত যাতে কোনো চিত্র। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ নিজেই নিজেদেরকে হত্যা করেছে। আগামী ফেব্রুয়ারির নির্দিষ্ট একটি তারিখে নির্বাচনের ঘোষণা দিলে দেশের সব সমস্যা কেটে যাবে বলেও দাবি করেন তিনি। সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট, আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মোনাজাত অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার নিয়ে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিতে হবে। আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে, এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা না করে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জাসাস আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ক্ষমতায় যেতে নয়, নির্বাচনের মাধ্যমে দেশে দ্রুত গণতন্ত্র উত্তরণ চায় বিএনপি। আর যারা যারা বিএনপি ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না, তাদেরকে বলবো আপনারা একটা ঐক্যজোট করেন, করে 300 আসনে 300 প্রার্থী দেন। বিএনপি এককভাবে 300 আসনে প্রার্থী দেবে, লড়াইটাও হয়ে যাক। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই, বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে।
সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের প্রতি আহ্বান জানান তিনি। তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলো একমত হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তা করছে সরকার। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লায় মতবিনিময় সভায় কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল এবং ওনারা ওনাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে এবং এখন আবার কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী 5 আগস্ট যদি ঘোষণাপত্রটা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যে আসা প্রয়োজন। আপনারা জানেন যেহেতু সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছি। দুদকের মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা 3 দিনের রিমান্ড আবেদন করলে সংশ্লিষ্ট কোর্টে পরে শুনানির কথা জানান আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ব্যাংক খাত ধ্বংসের অন্যতম কারিগর আবুল বারকাত। 297 কোটি টাকা আত্মসাতের এই মামলায় সাবেক গভর্নর আতিউর রহমান সহ 23 জনকে আসামি করা হয়। 297 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় শুক্রবার দুপুরে আদালতে আনা হয় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে। বিগত সরকারের সময় 2009 থেকে 2014 সাল পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে ঋণ প্রদানে অনিয়ম সহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঋণের নামে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স 297 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আবুল বারকাত, সাবেক গভর্নর আতিউর রহমান সহ সংশ্লিষ্ট 23 জনকে আসামি করে চলতি বছরের ফেব্রুয়ারিতে মামলা করে দুদক। এই মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড আবেদন করে দুদক। দাবি করা হয় ব্যাংক খাত ধ্বংসের অন্যতম কারিগর আবুল বারকাত। তবে রিমান্ডের বিষয়ে পরে শুনানি হবে উল্লেখ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, তার অন্যতম একজন সিফাহ সালার ছিলেন সেই আবুল বারাকাত। সম্পদ রক্ষা করবেন রাষ্ট্রের, সেটা তিনি না করে তিনি যেটা করেছেন সেই ব্যাংককে তিনি ডুবিয়েছেন। এন্টি কারাপশনের যে মামলাটা বিজ্ঞ সিএমএম আদালতের, তার শোনার কোনো এখতিয়ার নাই। শুধুমাত্র তিনি তাকে সোনারেশ দেখিয়ে তাকে কারাগারে সিডব্লিউ মূলে কারাগারে প্রেরণ করেছেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। 2022 সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেম গল্প, সেম এফআইআর, সবকিছু সেম দিয়ে আবার নতুন করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে আবুল বারকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের নেয়া প্রায় সব মেগা প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় জানান, নতুন করে প্রকল্পগুলোর অর্থনৈতিক পুনর্মূল্যায়ন, নকশা পরিবর্তন, নতুন ঠিকাদার নিয়োগ সহ নানা জটিলতায় বেশ কিছু প্রকল্পে ধীরগতি তৈরি হয়েছে। তবে প্রতিটি প্রকল্পই সময়মতো বাস্তবায়ন করতে কাজ করছে সরকার। এই মুহূর্তে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের সংখ্যা 1003, যার সবগুলোই নেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। অধিকাংশ মেগা প্রকল্প শেষ করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের। 2024-এর 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রায় 1 বছরে খুব বেশি এগোয়নি এসব অসমাপ্ত প্রকল্পের কাজ। এমন বাস্তবতায় পরিকল্পনা উপদেষ্টা বলছেন, আওয়ামী আমলে নেয়া সব প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা। চলতি প্রকল্পগুলোতে ইতিমধ্যে আমরা যতদূর পারি এগুলোকে যুক্তিসঙ্গত করেছি, নকশা পরিবর্তন করেছে, অনেক জায়গায় ঠিকাদার অনেকে দুর্নীতি করেছে, অনেকে পালিয়ে গেছে, নতুন ঠিকাদার নিয়োগ দিতে হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের গতিও একটু কমে গেছে, যে কারণে ডিবির বাস্তবায়নের গতি কমে গেছে। আর্থিকভাবে ব্যাপক ক্ষতি এড়াতে হাজার কোটি টাকার মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার জানিয়ে উপদেষ্টা বলেন, এরই মধ্যে কিছু প্রকল্পের জটিলতা কাটিয়ে পুরোদমে শুরু হয়েছে কাজ এবং তা সঠিক সময়ে সম্পন্ন হবে বলেও প্রত্যাশা তার। যেই প্রকল্পগুলো আমরা জানি যে আর ফেরা যাবে না, ভালো হোক খারাপ হোক, সেই প্রকল্পগুলো আমরা বরং যত দ্রুত সম্ভব এটা শেষ করার চেষ্টা করব।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ পুনর্মূল্যায়ন শেষ হয়েছে এরই মধ্যে। মেট্রো রেলের MRT 6 লাইনের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজের সব কারিগরি মূল্যায়ন শেষে নতুন চুক্তি হয়েছে জাইকার সঙ্গে। এই অংশটা নিয়ে একটা জটিলতা ছিল যে এটা যারা জাইকা জাপানি সহায়তায় অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে যেই যন্ত্রপাতি বসানোর কথা সেটা আবার অন্য ঠিকাদার, কিন্তু এই সমস্যার এখন সমাধান হয়েছে। মেগা প্রকল্পগুলোকে দুর্নীতিমুক্ত, সঠিক সমীক্ষা ও দ্রুত বাস্তবায়ন করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষায়িত বিভাগ IMED-কে আরও শক্তিশালী করা হচ্ছে। দেওয়া হচ্ছে প্রকল্প পরিদর্শন ও কোনো অসঙ্গতি পেলে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি থামায় কিছুটা উন্নতি হয়েছে ফেনীর প্লাবন পরিস্থিতির। পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। তবে এখনও পানিতে নিমজ্জিত বিভিন্ন উপজেলার 80টি গ্রাম। দুর্ভোগে লাখো মানুষ। স্থানীয়রা বলছেন টেকসই বাঁধ নির্মাণ না করায় কোনো কাজে আসে না সংস্কার। ফেনী থেকে সহকর্মী আতিয়া সজলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মনির হোসাইন। ছবি তুলেছেন মোহাম্মদ শাহজাহান ও মোবারক শুভ। 8 জুলাই মঙ্গলবার ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে যায় পরশুরাম উপজেলার চিথুলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা সংলগ্ন মুহুরী নদীর বেড়িবাঁধ। হুহু করে লোকালয়ে ঢুকতে থাকে পানি, প্লাবিত হতে থাকে গ্রামের পর গ্রাম। বেড়িবাঁধের পাশেই ঘর ছিল এই ইউনিয়নের বাসিন্দা মাসুমের। চোখের পলকেই পানিতে ভেসে যায় 2টি ঘর সহ শেষ সম্বলটুকু। অসহায় চোখে দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় ছিল না তার। সব হারিয়ে নিঃস্ব মাসুমের পরিবার এখন আশ্রিত অন্য কোথাও। 15টা বছর আমরা একবারে জর্জীর্ণ হয়ে গেছি, আমরা একবারে নিঃশেষ হয়ে গেছি। তবে এবারই প্রথম নয়, বিগত 10 বছর ধরেই একই চিত্র দেখে আসছেন এই এলাকার বাসিন্দারা। টানা আজকে 10 বছর এই প্রত্যেকটা স্পট, এই যে দেখেন প্রত্যেকটা স্পট শুধু ভাঙন আর ভাঙন। 2টা ঘরে আসিল থাকার জায়গা, শেষটুকু এটা হঠাৎ করে সবগুলা নদীর বাড়িবাঁধ ভাঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন মুহুরী নদীর উপর নির্মিত পুরাতন সেতুগুলোর কারণে ঠিকভাবে সরতে পারে না পানি, আর সে প্রভাব পড়ে লোকালয়ে। তাই স্থায়ী বেড়িবাঁধের পাশাপাশি সেতু সংস্কারের দাবি তাদের। আমাদের ত্রাণের প্রয়োজন না, আমরা স্থায়ী বেড়িবাঁধ চাই। এই বাঁধটা যদি হয় আমাদের এই অঞ্চলের এই এলাকার মানুষের সবাই ভালো হবে। গত কয়েকদিনের তুলনায় ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী প্রায় 1.5 লাখ বাসিন্দা। গত কয়েকদিনের তুলনায় ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী প্রায় 1.5 লাখ বাসিন্দা। স্থানীয়রা বলছেন এই সমস্যার যেহেতু ভবিষ্যতে আবার পড়তে না হয়, তার জন্য প্রয়োজন টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ। ফেনীর ছাগলনাইয়া থেকে মনির হোসাইন, সময় সংবাদ। শরীয়তপুরের আগ্রাসী রূপে পদ্মা। ইতোমধ্যে নদী গর্ভে চলে গেছে পদ্মা সেতুর পূর্ব পাশের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের 480 মিটার অংশ। ভাঙন হুমকিতে জাজিরার মাঝিরঘাট এলাকার বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও এরই মধ্যে 20টি পরিবার সব হারিয়েছে। জাজিরা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। পদ্মা সেতু ঘিরে নদীরক্ষা বাঁধ পদ্মার আগ্রাসন থেকে কিছুটা হলেও নিস্তার দেবে এমন বিশ্বাস ছিল শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার বাসিন্দাদের। তবে গেল কয়েকদিনে নদীর তাণ্ডবে সে আস্থা হারিয়ে গেছে এ অঞ্চলের মানুষের। ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতুর পূর্ব পাশের বিস্তীর্ণ জনপদ। কারণ সেতু ঘিরে 2 কিলোমিটার এলাকা জুড়ে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের প্রায় 500 মিটার এখন অরক্ষিত। ইতিমধ্যেই নদীতে বিলীন হয়েছে 20টি বসতবাড়ি, 15টি দোকান। ভাঙন আতঙ্কে শতাধিক পরিবার বাড়িঘর সরিয়ে নিচ্ছেন অন্যত্র। কষ্ট মষ্ট করে একটু জায়গা কিনে একটু বাড়ি করছি, বাড়ি করে একটু ঘর দুয়ার যাইও কুড়াইছি। গতকাল একটু রইলাম, এরপরে সেদিন কালা রাত আসরুক্তের পর দিয়া দেখি কি এম বাঙ্গা বাংতাছে। আমাকে গিরা কাপুড়ে গেছে, টেনশন আমার থাকার কাদানে আমরা শেষ। এই বাড়ি যদি নদী বিলীন হয়ে যায়, এখানে যায় যে একটা রাইখা একটা ফিরে গরুটা, এই সামর্থ্য আর আমার নাই। আমার সর্বশেষ নিঃস্ব হয়ে গেছে। সরকারের কাছে আমাকে এই দাবি রইল যে আমাকে এই বেড়ি বাঁধাতে হ্যান্ডা একটু মজবুত করে দেয়, আমরা জানি টুরি বসত করে থাকতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে পদ্মা সেতু নির্মাণের পর মাওয়া ও মাঝিরঘাটের মধ্যবর্তী স্থানের চর আরো প্রশস্ত হতে থাকে। এতে এক পাশ শুরু হয়ে পানির চাপ বাড়ে মাঝিরঘাট চ্যানেলে। তাদের দাবি প্রবল স্রোতের সেই চাপ নিতে না পেরেই ভাঙন এত ভয়াবহ রূপ নিয়েছে। এখান থেকে মাঝিরঘাট বাজার পর্যন্ত 500 মিটার অংশে যে ভাঙনটা, এর ম্যাক্সিমামটাই আমরা কভার করতে পেরেছি।
এবং আমাদের এই ভাঙনের যে তীব্রতা বর্তমানে আছে, যেখানে আমরা কাজ করছি সেখানে ভাঙন মোটামুটি রোধ করতে পেরেছি আমরা, এবং এই ডাম্পিংটা আমরা চলমান রাখবো এবং আশা করছি যে বর্ষার শেষ পর্যন্ত আমরা মোটামুটি এটা কাভার দিতে পারবো। নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নিলে শুধু জনপদই নয়, হুমকির মুখে পড়বে পদ্মা সেতুর কাঠামো, এমন আশঙ্কা স্থানীয়দের। পদ্মার আগ্রাসনে কংক্রিটের বেড়িবাঁধেই যেখানে মুহূর্তে ভেঙে গেছে, সেখানে পানি উন্নয়ন বোর্ডের এই জিওব্যাগ কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়েও শঙ্কা স্থানীয়দের। তবে তাদের এই প্রচেষ্টায় আশার আলো দেখছেন এখন ঝুঁকিতে থাকা বাসিন্দারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মাঝিরঘাট, শরীয়তপুর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে কোনো বোমা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমান কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল 4:45 BG-373 ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। ফ্লাইট যখন ট্যাক্সিতে তখন 4:26 অজ্ঞাতনামা ফোন কল থেকে বোমা থাকার তথ্য আসে। এরপরেই বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এফসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে। বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। যোগ দেয় র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলও। পরে উড়োজাহাজের ভেতর এবং যাত্রীদের লাগেজ পরীক্ষা করা হয়। কোথাও সন্দেহজনক কিছু পায়নি তল্লাশি দল। বিমানবন্দরের সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। রাজধানীর সূত্রাপুরে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান সবার অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে কয়েল থেকে কেরোসিন তেলের গ্যালনে আগুন লেগে বিস্ফোরণ হয়। রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলার 5তলা এই বাড়িটির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন ভ্যানচালক রিপন। শুক্রবার মধ্যরাতে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ঘরের ভেতর প্রচণ্ড আগুন এবং ধোঁয়া দেখতে পান। দরজা ভেঙে উদ্ধার করেন রিপন, তার স্ত্রী চাঁদনি, ছেলে তামিম, রোকন ও 1.5 বছরের মেয়ে আয়েশাকে। পরে তাদের ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ভিতরে ধোঁয়া ভরা, যখন গেট ভাঙ্গা বের করছে ওনাদেরকে বের করে নিয়ে কাপড়গুলো জ্বলতে আছে। কয়েলের থেকে হইতে পারে, আগুন লাগতে পারে, যেহেতু গ্যাস বেরোতে পারেনি, হাওয়া এর থেকে হয়ে গেছে। আগুন লাগার এর থেকে গ্লাসগুলো ফাটছে, এই জন্য একটা শব্দ হতে পারে। আহতদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। আগুনের সবচেয়ে বেশি পুড়েছে শিশু আয়েশার 63%, বাকিদের শরীরও 42 থেকে 60% দগ্ধ। শ্বাসনালীর জখমটা গুরুতর হয়, প্রত্যেকেরই লাইফ রিস্ক আছে এই মুহূর্তে। হাই ডিপেন্ডেন্সি ইউনিট আমাদের অত্র হাসপাতালে যে ব্যবস্থা আছে সেখানে তারা চিকিৎসারত আছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায় বাসার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা দেখি যে ওখানে গ্যাসের কোনো সিলিন্ডার নাই, গ্যাসের লাইন নাই, এবং বৈদ্যুতিকের কারণে যে লাগবে সেরকম কোনো সিমটম নাই ওখানে। স্থানীয়রা ধারণা করতেছে যে মশার কয়েল বা সিগারেটের আগুনে তাদের আগুন লাগতে পারে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার পরই ঘটনার বিস্তারিত জানা যাবে বলছে পুলিশ। কিছু নাই আপাতত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। জনসংখ্যা বাড়ছে, তার থেকে প্রকট হচ্ছে বেকারত্ব। প্রায় 26 লাখ উচ্চশিক্ষিত বা গ্র্যাজুয়েট এখন উপার্জনহীন। দেশের শ্রমবাজার ও আর্থিক খাত অনেকটা টিকিয়ে রেখেছেন মাধ্যমিকের গণ্ডি পেরোনো যুবকরা। গবেষকরা বলছেন বাজারের চাহিদার সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণের সামঞ্জস্য না থাকার জন্যই এমন দশা। পরিস্থিতি বদলাতে রাজনৈতিক সদিচ্ছা ও দূরদর্শী পরিকল্পনায় জোর দিচ্ছেন শিক্ষাবিদ। বিস্তারিত সেলিয়া সুলতানের প্রতিবেদনে। মানিক মিয়ার ছোট্ট সংসারের ভবিষ্যৎ যেন করাইল বস্তির বাইরে পা বাড়ায় না। ছেলেটিকে শিক্ষিত করতে পারলে তবেই হয়তো সম্ভব ছিল। মানিক মিয়ার অভিজ্ঞতায় এই বস্তিতে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোনারাও যোগ্যতা অনুযায়ী কাজ পাননি। সক্ষমতা কাজে না লাগানোর এই পরিস্থিতি পুঁথিবিদ্যার সহজ ভাষায় শ্রমশক্তির অপচয়। একদিন দিন মজুরি কাজ করলাম, পরে 2 দিন বয়ে যাবে। বাজারের সাথে তাল রেখে শ্রমশক্তি তৈরি না হওয়ায় বড় শ্রমশক্তির ঘাটতি থেকে গেছে শ্রমবাজারে। আবার উপার্জনহীন উচ্চশিক্ষিতের সংখ্যা 1.5 দশকে বেড়ে হচ্ছে দ্বিগুণ। শিল্পবাজারের উচ্চ পর্যায়ে এখনও বিদেশি নির্ভর। সব বাজি রেখে অভিবাসী হচ্ছেন অদক্ষ শ্রমিক। বিআইডিএসের গবেষণা বলছে আর্থিক ও সামাজিক খাতে এখন নেতৃত্ব দিচ্ছে মাধ্যমিক গণ্ডি পেরোনো যুবকরা। আমাদের ইন্ডাস্ট্রির স্ট্রাকচারটা যেমন, সেই স্ট্রাকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ লেবার ফোর্স আমরা তৈরি করতে পারিনি। সেটা আমার মিসম্যাচ, যেটা আমার একটা বড় মিসম্যাচ। স্কিলের একটা বড় অভাব আছে। কিন্তু আসলেই আমাদের সোসাইটিতে কতটুকু কী ধরনের স্কিল দরকার সেটা তো একজনের বসে জিনিসটা বুঝতে হবে। 24 জুলাইয়ের ছাত্র আন্দোলনের শুরু ছিল বৈষম্য নিরোধের দাবিতে।
সমাজ গঠনের অংশীদারিত্ব হবে সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা ও সমবন্টনের। শিক্ষাবিদরা মনে করেন বেকারত্ব দূরে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ছাড়াও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এখানে তো অভিজ্ঞতা থেকে কেউ শেখে না, যেগুলো ভুল প্রমাণিত হয়েছে আমাদের, ভবিষ্যতে যাতে সেই ভুল রিপিটেড না হয় আমরা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করব, এবং সেইভাবে কাজ করলেই তো আসলে এই হয় সমস্যার সমাধান হয়। জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো একটি দেশের নির্ভরশীল মানুষের তুলনায় কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হবে, যার উপর নির্ভর করে চীন, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো জনসম্পদকে কাজে লাগিয়ে আজকের এই অবস্থায় পৌঁছেছে। বাংলাদেশও কিন্তু এই জনমিতিক লভ্যাংশ পেতে পারে 2040 সাল পর্যন্ত। এজন্য অবশ্য বাংলাদেশকে শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশিক্ষণ খাতে যেমন ব্যয় বাড়াতে হবে, ঠিক একইভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনবলও সৃষ্টি করতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ আবারও আদালতে আটকে গেল। নিউ হ্যাম্পশায়ারের আদালত ক্লাস অ্যাকশন বা প্রতিনিধিত্বমূলক মামলার আওতায় আদেশটি কার্যকর হওয়া থেকে সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। জন্মসূত্রের নাগরিকত্ব প্রত্যাহার সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশকে কেন্দ্র করে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। নিউ হ্যাম্পশায়ারের একটি আদালত আদেশটি কার্যকর হওয়া থেকে সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্লাস অ্যাকশন বা প্রতিনিধিত্বমূলক মামলা হিসেবে গ্রহণ করেছেন বিচারক। মামলাটি করেছে অভিবাসী অধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU, যারা অভিবাসী অভিভাবক ও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের পক্ষে লড়ছে। সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ের পরও ক্লাস অ্যাকশন মামলার ব্যতিক্রমী বিধান ব্যবহার করে এই বাধাও অতিক্রম করা হয়েছে। এই নির্দেশের কারণে 27 জুলাই থেকে আদেশ কার্যকর হওয়ার যে সময়সীমা নির্ধারিত ছিল তা আপাতত স্থগিত হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, আদালত সরকারকে আপিলের জন্য 7 দিন সময় দিয়েছে। এর আগে দেশের একাধিক আদালতও এই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছিল, তবে এবার তা আরও বিস্তৃত ও আইনি কাঠামোয় রক্ষিত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে সুসম্পর্কের জেরে অস্ট্রেলিয়ায় বেড়েছে ইহুদি বিদ্বেষ। এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয়গুলোতে তহবিল কমিয়ে আনা ও অনুদান বন্ধের সুপারিশ করা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন SM আমিনুল রুবেল। ধর্মনিরপেক্ষতা আর নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতায় অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম সেরা দেশ। তবে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন আর সাম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের কারণে পৃথিবীর অনেক দেশের মতো অস্ট্রেলিয়ায়ও ইহুদি বিদ্বেষ সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। বৃহস্পতিবার ইহুদি বিদ্বেষ মোকাবেলা সংক্রান্ত একটি প্রতিবেদন অস্ট্রেলিয়ান সরকারের কাছে প্রস্তাবনা করা হয়। এতে ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তহবিল হ্রাস, ভিসা আবেদনকারী এবং অভিবাসীদের দৃষ্টিভঙ্গি পরীক্ষা নিরীক্ষার সুপারিশ করা হয়েছে। শিক্ষা, সরকারি প্রতিষ্ঠান, অনলাইন স্পেস, মিডিয়া ও অভিবাসন জুড়ে ব্যাপক সংস্কারের প্রস্তাব করা হয়েছে, যাতে সমাজের সব স্তরে ইহুদি বিদ্বেষ কমিয়ে আনা যায়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে চলা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। তহবিল স্থগিত ও অনুদান বন্ধ করার সুপারিশ অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় বিবেচনা করবে। তবে কোনো প্রস্তাবনাতেই শিক্ষার্থীদের মধ্যে ঘৃণা ছড়ানো ও হয়রানি বাড়ানোর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন CEO লুক শিহি। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইহুদিদের সিনাগগে ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া সপ্তাহান্তে অস্ট্রেলিয়া জুড়ে নিয়মিত ইসরায়েল বিরোধী র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যেই এই প্রস্তাব আনা হলো। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। পর্তুগালের রাজনৈতিক দলগুলোর মতবিরোধের জেরে সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেছে নাগরিকত্ব আইন সংশোধন অনুমোদন। সংসদীয় কমিশনের সুপারিশে চলবে বিশেষজ্ঞদের অংশগ্রহণে শুনানি। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগাল সরকারের সংসদীয় আলোচনায় অভিবাসন ও নাগরিকত্ব আইন সংশোধন এখন অন্যতম আলোচ্য বিষয়। প্রস্তাবিত আইনে বাংলাদেশ সহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্য নাগরিকত্বের আবেদনের সময়সীমা পর্তুগালে বৈধভাবে বসবাসের 5 থেকে বাড়িয়ে 10 বছর এবং পর্তুগিজ ভাষাভাষী দেশের নাগরিকদের জন্য 7 বছর করার প্রস্তাব দেয়া হয়। সঙ্গে যোগ হয় পর্তুগিজ ভাষায় উচ্চ দক্ষতা সহ কড়াকড়ি কিছু শর্ত।
পাশাপাশি অভিবাসীদের পরিবারের সদস্যদের ভিসা সাময়িক স্থগিত ও কঠোর করার প্রস্তাব দেওয়া হয় প্রধান বিরোধী দল সেগার পক্ষ থেকে। এসব ইস্যুতে পার্লামেন্টে তীব্র বিতর্ক হয়, দেখা দেয় রাজনৈতিক মতপার্থক্য। সাংবিধানিক সংকটের আশঙ্কা জানিয়ে সতর্ক করেন বিশেষজ্ঞরাও। শেষ পর্যন্ত প্রস্তাবিত নাগরিকত্ব ও অভিবাসন আইন সেপ্টেম্বর পর্যন্ত পর্যালোচনায় রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ের মধ্যে নেওয়া হবে বিশেষজ্ঞদের মতামত, চলবে শুনানি। তবে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা কঠোর করার প্রস্তাবটি বাতিল হয় কিছুটা স্বস্তি এসেছে অভিবাসীদের মধ্যে। আমরা যারা পরিবারের সদস্যদেরকে নিয়ে আসার জন্য টেনশনে ছিলাম, টেনশনের কিছু নাই, আগের মতোই আছে। এখন এটা আমাদের জন্য স্বস্তির খবর। বাংলাদেশি পর্তুগিজদের প্রত্যাশা অভিবাসন সংক্রান্ত যে কোনো ইস্যুতে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখবে দেশটির সরকার। আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীলের যে জায়গাটা, সেটাকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমি বিশ্বাস করি যে পর্তুগাল আতঙ্কিত হওয়ার কিছু নাই। তবে আইন পাশ না হলেও নানা অনিশ্চয়তায় বিকল্প ভাবতে হচ্ছে অভিবাসীদের। অপেক্ষাকৃত কম আয় ও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সহজ নাগরিকত্ব আইনের কারণেই অসংখ্য অভিবাসীর পছন্দের শীর্ষে ছিল পর্তুগাল। তাই নাগরিকত্ব আইনের সংশোধন অনুমোদনকে ঘিরে এখনো অনিশ্চয়তায় পর্তুগালের লাখো অভিবাসী। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বাংলাদেশ সমিতির কার্যালয়ে স্থায়ীভাবে কনসুলার সার্ভিস চালু রাখার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে প্রবাসীদের পূর্ণ সহযোগিতা না পেলে এই কার্যালয় পরিচালনা করা অনেকটা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিবলি আল সাদিকের 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব থাকছে আজ। প্রবাসীদের দাবির মুখে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে অস্থায়ী কার্যালয় স্থাপন করে কনসুলার সার্ভিস চালু করেছে বাংলাদেশ সমিতি। প্রতি শনিবার এই কার্যালয়ে প্রায় 800 প্রবাসী সেবা নিয়ে থাকেন। এ লক্ষ্যে বাংলাদেশ সমিতিকে আর্থিক সহায়তাও দিয়ে থাকে দূতাবাস। তবে বার্ষিক ভাড়াসহ কার্যালয় পরিচালনায় ব্যয় অনেক বেশি হওয়ায় প্রবাসীদের সহায়তা ছাড়া এই কার্যালয়টি স্থায়ীকরণ সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা। প্রতি বছর একটা বড় অঙ্কের একটা টাকা আমাদেরকে পেমেন্ট করতে হয়। এখানে আবার ইন্টারনেট সার্ভিস বলেন বা লোকজনের জনবলের বেতন বলেন, এখানে একটা তো খরচ আছে। তো আমি বাংলাদেশ কমিউনিটির সকল ভাইদের প্রতি আমি এটাই অনুরোধ করব, আপনারা যে বিভিন্ন হোটেলে গিয়ে যে প্রোগ্রামগুলো করে থাকেন, এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক বড় একটা হলরুম আছে, যেখানে প্রায় 300 জনের মতো লোক আমরা সংকুলন করতে পারবো। শুধু 300 জন লোক সংকুলন না, এখানে যদি আপনারা চাইলে এখানে আমরা হসপিটালিটি সার্ভিস চালু করতে পারব। বাংলাদেশ সমিতির আল আইন অঞ্চলের সদস্যরা জানান, কনসুলার সার্ভিসের জন্য নেয়া ফি থেকে কিছু আয় হলেও তা সমিতির কার্যালয় পরিচালনার জন্য যথেষ্ট নয়। সাধারণ প্রবাসীদের কল্যাণে বিত্তশালী বাংলাদেশিরা এগিয়ে এলে স্থায়ীভাবে কার্যালয়টি পরিচালনা করা সম্ভব বলে মনে করেন তারা। আমাদের কমিউনিটি নেতৃবৃন্দগুলো এগিয়ে আছে, তাহলে এই অফিসটাকে সচল রাখা যাবে। আর এই অফিসটা যদি সচল থাকে, তাহলে আমরা দূতাবাসের সার্ভিসটা কিন্তু ভালোভাবে পাবো। এটা হওয়াতে আমাদের আলাইনের যে বাংলাদেশ কমিউনিটি, ওরা খুব উপকৃত হচ্ছে। আমরা আলাইনে এই আলাইন বাংলাদেশ সমিতিকে আমরা একটা ডিজিটালাইজ ফর্মে নিয়ে আসবো, যেখানে আমাদের প্রবাসীরা যারা এই সেন্টার থেকে সেবা নিবে। বাংলাদেশ সমিতির কর্মকর্তারা জানান, এই কার্যালয়ে বিশাল হলরুম রয়েছে। নানা অনুষ্ঠান আয়োজনে প্রবাসীরা এটি ভাড়া নিলে তা থেকেও সমিতির আয়ের সুযোগ রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আলাইনে বাংলাদেশ সমিতির এই কার্যালয়ে সপ্তাহের প্রতি শনিবারে নির্দিষ্ট সময়ে অন্তত 1000 খানিক লোক কনসুলার সার্ভিস নিয়ে থাকেন। কিন্তু এই সার্ভিস নিশ্চিত করার জন্য প্রয়োজন এই কার্যালয়ের স্থায়ী বন্দোবস্ত, আর এর জন্য প্রয়োজন সংশ্লিষ্টদের এগিয়ে আসা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফিরেছেন সব বাংলাদেশি হাজি। তাদের সবশেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছেছে 11 জুলাই। 2025 সালের হজ ব্যবস্থাপনার সফল অভিজ্ঞতার ভিত্তিতে এরই মধ্যে শুরু হয়েছে 2026 সালের হজ কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান।
পবিত্র হজে অংশ নেন প্রায় 87,000 মুসল্লি। এর মধ্যে 10 জুলাই পর্যন্ত দেশে ফিরেছেন 82,416 জন হাজি। বাকি হাজিরা 11 জুলাইয়ের মধ্যে ফিরেছেন নির্ধারিত 6টি ফিরতি হজ ফ্লাইট ও অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজ সম্পন্ন করেছেন 5,087 জন হাজি। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন শেষে দেশে ফিরে এসেছেন 77,319 জন। এবছর হাজিদের পরিবহনে পরিচালিত হয় 215টি ফিরতি হজ ফ্লাইট। কোনো ধরনের শিডিউল জটিলতা ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করে 106টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স 75টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 34টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন 36,833 জন হাজি। হজ শেষে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হাজি ও সংশ্লিষ্টরা। আগামী বছর আরও আধুনিক প্রযুক্তি নির্ভর ও সেবামূলক ব্যবস্থার প্রত্যাশা জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। চলতি হজ মৌসুমে সৌদি আরবে বার্ধক্যজনিত কারণে 44 বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 33 জন পুরুষ এবং 11 জন নারী। বেশিরভাগ মৃত্যুই মক্কা নগরীতে হয়েছে বলে নিশ্চিত করেছে হজ অফিস। 2026 সালের হজের নিবন্ধন কার্যক্রম এর মধ্যে শুরু হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবার ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করল দেশটির বাংলাদেশ দূতাবাস। 1 আগস্ট থেকে এই বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসা পেতে হলে নিয়োগদাতাকে এই নিয়ম বাধ্যতামূলকভাবে মানতে হবে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। প্রতি বছর হাজারো বাংলাদেশি কুয়েত যান শ্রমিক ভিসায়। তবে দীর্ঘদিন ধরে দেশটিতে এসব শ্রমিকদের জন্য ছিল না কোনো বেতন কাঠামো। এবার দেশটিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস কুয়েত যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করল। এক বিজ্ঞপ্তিতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, চলতি বছর 1 আগস্ট থেকে কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্ধারিত বেতন কাঠামো প্রযোজ্য হবে। দূতাবাস জানায়, এই নিয়ম না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না। নতুন কাঠামোয় গৃহকর্মী 120 দিনার, বাসার ড্রাইভার ও রাঁধুনি 150 দিনার, সরকারি চুক্তির অধীনে আকুদ হুকুমির অদক্ষ শ্রমিকদের জন্য সর্বনিম্ন 90 দিনার, আকুদ আহলি অদক্ষ শ্রমিকদের জন্য 120, দক্ষ ড্রাইভার 120 এবং দক্ষ শ্রমিকদের জন্য 150 দিনার বেতন ধার্য করা হয়েছে। সব বেতনই দৈনিক 8 ঘন্টা কাজের জন্য প্রযোজ্য। বাংলাদেশ দূতাবাসের এমন পদক্ষেপকে শ্রমিক বান্ধব ও সম্মানজনক বলছেন প্রবাসীরা। এখন যারা নতুন বিষয়ে আসবে তাদের বেতন 90 দিনার। ইনশাল্লাহ আমি মনে করি তাদের জন্য অনেক ভালো কিছু হবে। আর বাংলাদেশ সরকার এবং এখানে দূতাবাসকে আমি বলবো, আমরা যারা পুরান আছি আমাদের 75 দিনার বেতন আমাদের জন্য যেমন একটু ব্যবস্থা নেই। বাংলাদেশ এম্বাসি খুব ভালো কাজ করছে, এটা যেন তাদের নজরে থাকে এবং এটা যেন সঠিকভাবে এটা যেন পালন করা হয়। ন্যূনতম এই বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়া যাতে কোনো বাধা না আসে তা নিশ্চিতে দূতাবাসের নজরদারি জরুরি বলে মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।